গুড মর্নিং সবাইকে। আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা গতদিন শেষ করেছিলাম নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু এবং মৌলিক ব্যবধান, এই তিনটা টপিকসের মাধ্যমে। তো এই তিনটা টপিকস আমাদের আসলে কি কাজে লাগবে? আমাদের যে কোনো কিছু পড়লে প্রথম যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে এটা আমরা কি করব এটা দিয়ে আমরা। তো এটার ব্যবহার নিশ্চয়ই আছে, আমরা একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি এবং এই সংক্রান্ত একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও তোমাদেরকে আমি দেখাবো। তো আমি আবারও নিম্ন স্থির বিন্দুর যে ডেফিনেশন সেটা একটু বলছি। যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দুর আরও একটি নাম হচ্ছে বরফ বিন্দু বা গলনাঙ্ক। আর ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় তরল পদার্থ জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। এর আরও একটি নাম হচ্ছে স্ফুটনাঙ্ক বা বাষ্প বিন্দু। আর মৌলিক ব্যবধান হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর মধ্যবর্তী যে ব্যবধান তাকে বলা হয় মৌলিক ব্যবধান। আচ্ছা, তো এখন আমরা এই টপিকগুলো গতদিন এখানেই শেষ করেছিলাম। আজকে আমাদের লেকচার 2। আজকে আমরা প্রথমেই যে বিষয়টা শিখব সেটা হচ্ছে দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। দুই স্থির বিন্দু কোন দুইটা বিন্দু? একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু আর একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। এই দুইটি স্থির বিন্দুকে আমরা আদর্শ ধরে আমরা তাপমাত্রা নির্ণয় করার যে পদ্ধতি সেটাকে বলা হয় দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে ফেলি দুই স্থির বিন্দুর সাপেক্ষে কিভাবে আমরা তাপমাত্রা নির্ণয় করি। সাপোজ এই থিটা তাপমাত্রা আমরা নির্ণয় করতে চাই। সেই থিটা তাপমাত্রা থিটা ইকুয়াল টু x theta minus x ice divided by x stream minus x ice into n। আচ্ছা, এখানে টার্মগুলো কি সেটা আমি বলে দিচ্ছি। থিটা হচ্ছে যে তাপমাত্রাটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এক্সটা কি? এক্স এর বর্ণনা দিচ্ছি। এক্স হচ্ছে আমাদের উষ্ণতামিতিক ধর্ম। এক্সটা কি? উষ্ণতামিতিক ধর্ম। উষ্ণতামিতিক ধর্ম সম্পর্কেও আমরা গত ক্লাসে পড়েছি। আচ্ছা, তো এখানে এক্স দ্বারা প্রকাশ করলাম কেন? কারণ আমরা দেখেছি যে আমাদের থার্মোমিটার 7টা, তাই থার্মোমিটার 7টার ক্ষেত্রে 7 ধরনের উষ্ণতামিতিক ধর্ম হবে। তো আমরা আপাতত একটা আদর্শ উষ্ণতামিতিক ধর্ম হিসেবে এক্স কে নিয়েছি। এই জিনিসটাই আমরা বিভিন্ন থার্মোমিটারের ক্ষেত্রে কিভাবে লিখি সেটাও আমি তোমাদের লিখে দেব। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম বা থার্মোমিটার কোনটা নিচ্ছি সেটা, আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কোন স্কেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা যে স্কেলে লিখেছি সেই স্কেলের ক্ষেত্রে এইখানে ফাইনাল টেম্পারেচার বের হবে ডিগ্রি সেলসিয়াসে। এটার ফাইনাল টেম্পারেচার পাবো হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে। হ্যাঁ, এখন তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে আমরা ফারেনহাইটে কি পারবো না, আমরা কেলভিনে কি পারবো না, আমরা রোমানে কি পারবো না? আমরা সব স্কেলেই করতে পারবো। আমরা একটি একটি করে দেখি। আমাদের বইয়ের ফার্স্টে রয়েছে সেলসিয়াস স্কেল দিয়ে এটা নির্ণয় করা, তাই আমি সেলসিয়াস স্কেল দিয়ে ফার্স্টে বর্ণনা করছি। তারপরে অন্যান্য স্কেল দিয়ে যখন আমরা সূত্রগুলো লিখবো, ফর্মুলাগুলো লিখবো, তখন দেখবে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, তো এখন থিটা ইকুয়াল টু x থিটা মাইনাস x আইস। এখানে x থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যে থার্মোমিটার নিচ্ছি সেই থার্মোমিটারের উষ্ণতামিতিক
ধর্ম। আর আইস আইস বিন্দু কত, আইস বিন্দু বা বরফ বিন্দু কত, বরফ বিন্দু হচ্ছে 0°C। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু 0°C। 0°C উষ্ণতামিতিক ধর্ম। এবং এক্স স্টিম, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু কত, বাষ্প বিন্দু হচ্ছে 100°C। তো সেই 100°C উষ্ণতামিতিক ধর্ম মাইনাস এক্সাইজ হচ্ছে বরফ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম ইনটু এন। এখানে এনটাকে বলা হয় হচ্ছে মৌলিক ব্যবধান, মৌলিক ব্যবধান। আচ্ছা, আমি এই কথাগুলো একটু লিখে দিচ্ছি। এক্স থেটা ইকুয়াল টু অজানা তাপমাত্রায়, অজানা তাপমাত্রায়, তাপমাত্রায় উষ্ণতামিতিক মিতিক ধর্ম। আচ্ছা, আমি এটা একটু মুছে ফেলছি, তাহলে একটা একটা করে বর্ণনা আমি দিয়ে যাচ্ছি। এক্স আইস ইকুয়াল টু হচ্ছে বরফ বিন্দুতে, বরফ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম। আচ্ছা, তাহলে এবার এক্স আইস হচ্ছে বরফ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম। এরপর আমরা এক্স স্টিমটা একটু দেখে ফেলি। এক্স স্টিম ইকুয়াল টু বাষ্পীয় বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম। এক্স থেটা, এক্স আইস আর এক্স স্টিম এর পরিচয়গুলো আমরা দেখলাম। আর এনটা কি, এন এর পরিচয়টা আমরা এখানেই লিখে দিচ্ছি। এন হচ্ছে মৌলিক ব্যবধান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই জিনিসটাই বিভিন্ন থার্মোমিটারের ক্ষেত্রে দেখাবো। যেমন আমাদের 1 নম্বর থার্মোমিটার কি ছিল, আমাদের 1 নম্বর থার্মোমিটার ছিল হচ্ছে তরল পারদ থার্মোমিটার। তো তরল পারদ থার্মোমিটারের ক্ষেত্রে উষ্ণতামিতিক ধর্ম কি ছিল, কৌশিক নলে পারদের দৈর্ঘ্য বৃদ্ধি। তো পারদের দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি, দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্যটাকে যদি আমরা এল দ্বারা প্রকাশ করি তাহলে দেখো, এটা আমি পুরোটা মুছে ফেলি। আচ্ছা, তাহলে 1 নম্বরে তরল পারদ থার্মোমিটারের ক্ষেত্রে তাহলে কি হবে, তরল পারদ থার্মোমিটারের ক্ষেত্রে অজানা তাপমাত্রা আমরা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, তাহলে থেটা ইকুয়াল টু তরল পারদ থার্মোমিটারের ক্ষেত্রে উষ্ণতামিতিক ধর্ম কি, পারদের দৈর্ঘ্য বৃদ্ধি। তো পারদের দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, পারদের দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, স্মল এল থেটা অর্থাৎ অজানা তাপমাত্রায় দৈর্ঘ্য, পারদের দৈর্ঘ্য মাইনাস এল জিরো, জিরো মানে 0°C বরফ বিন্দু। সো বরফ বিন্দুতে পারদের দৈর্ঘ্য ডিভাইডেড বাই এল 100। আমরা যদি ইয়ার দিকে তাকাই, স্কেলের দিকে তাকাই, আমরা এখানে সেলসিয়াস স্কেল নিয়ে কাজ করছি। তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমাদের স্টেম বিন্দু হচ্ছে 100°C। সো এল 100টা হচ্ছে 100 স্টিম বিন্দুতে পারদের দৈর্ঘ্য বৃদ্ধি মাইনাস এল নট বরফ বিন্দুতে পারদের দৈর্ঘ্য বৃদ্ধি ইনটু মৌলিক ব্যবধান এন। আচ্ছা, মৌলিক ব্যবধান এন, এখানে এন এর ব্যাপারটা আমরা বলে দিচ্ছি। আমাদের সেলসিয়াস, যেহেতু আমরা আবারও বলছি সেলসিয়াস স্কেল নিয়ে কাজ করছি, এই সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু ছিল 0°C এবং স্টিম বিন্দু ছিল 100°C। তাহলে মৌলিক ব্যবধান কত হবে, তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে মৌলিক ব্যবধান হবে হচ্ছে 100। তাই এন না লিখে এখানে আমরা চাইলে 100ও লিখতে পারি। 100 পুরো আনসারটাই আসবে ডিগ্রি সেলসিয়াসে। আচ্ছা, ঠিক এইভাবে তুমি তোমার যে থার্মোমিটার দরকার সেই থার্মোমিটার নিতে পারো। স্থির চাপ গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে তুমি নিতে পারো হচ্ছে স্থির চাপ গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে তুমি লিখতে পারো। যেহেতু চাপ স্থির, তাহলে আমরা হচ্ছে আয়তন নিব। স্থির চাপের ক্ষেত্রে আমরা আয়তন নিয়ে কাজ করব। ভি থেটা মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভি 100 মাইনাস ভি নট ইন্টু 100
পুরোটা, যেহেতু সেলসিয়াস স্কেল নিয়ে কাজ করছে তাই ডিগ্রি সেলসিয়াস। স্থির, এটা 2 নম্বরে দিতে পারো। 3 নম্বরে হচ্ছে স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু পি থিটা মাইনাস পি নট ডিভাইডেড বাই পি 100 মাইনাস পি নট ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। এভাবে আমরা রোদ থার্মোমিটারের ক্ষেত্রে লিখতে পারি। রোদ থার্মোমিটারের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি, রোদ থার্মোমিটারের ক্ষেত্রে রোদ থার্মোমিটার এর ক্ষেত্রে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু আর থিটা। রোদ থার্মোমিটারের ক্ষেত্রে উষ্ণতামিতিক ধর্ম কি ছিল? পরিবাহীর রোধ। তাহলে অজানা তাপমাত্রায় পরিবাহীর রোধ মাইনাস বরফ বিন্দুতে পরিবাহীর রোধ, স্টিম ডিভাইডেড বাই স্টিম বিন্দুতে পরিবাহীর রোধ মাইনাস বরফ বিন্দুতে পরিবাহীর রোধ ইন্টু 100 কেন? 100টা হচ্ছে মৌলিক ব্যবধান, আর যেহেতু সেলসিয়াস স্কেল নিয়ে কাজ করছি সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান হচ্ছে 100। এটা তাহলে হয়ে গেল ডিগ্রি সেলসিয়াস। 5 নম্বরে আমরা কাজ করতে পারি হচ্ছে ইয়া স্কেল নিয়ে, থার্মোকাপল নিয়ে। থার্মোকাপলের কথা মনে আছে? যেখানে উষ্ণতামিতিক ধর্ম কি ছিল? তাপীয় তড়িৎচালক বল। তো থার্মোকাপলের ক্ষেত্রে তাপ যুগলের ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি থিটা ইকুয়াল টু ই থিটা মাইনাস ই নট ডিভাইড বাই ই 100 মাইনাস ই নট ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এগুলোই আমাদের দরকার। এইভাবেই আমরা একটার পর একটা স্কেল অনুযায়ী দুই স্থির বিন্দুর সাপেক্ষে এইভাবে তাপমাত্রাগুলো নির্ণয় করতে পারি, অজানা তাপমাত্রা নির্ণয় করতে পারি। তো বয়েজ, চলো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে আসি। আমরা রোধ দিয়ে একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম করে আসি। তাহলে আগে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা তাহলে একটু লিখে ফেলি না? আচ্ছা, তাহলে এখানে দেখো, একটি নির্দিষ্ট রোধ থার্মোমিটারের রোধ প্রবলেম। নির্দিষ্ট রোধ থার্মোমিটারের রোধ বরফ ও স্টিম বিন্দুতে যথাক্রমে যথাক্রমে 4.5 ওম এবং 9.5 ওম। কোন তরলে স্থাপন করলে রোধ হয় 6.1 ওম। তরলের তাপমাত্রা কত? আমি প্রবলেমটি আবারও পড়ে শোনাচ্ছি। একটি নির্দিষ্ট রোধ থার্মোমিটারের রোধ বরফ ও স্টিম বিন্দুতে যথাক্রমে 4.5 ওম এবং 9.5 ওম। আচ্ছা, কোন তরলে স্থাপন করলে রোধ হয় 6.1 ওম। তরলের তাপমাত্রা কত? তাহলে আমাদের রোধ থার্মোমিটারের ক্ষেত্রে অজানা তাপমাত্রা নির্ণয় করতে হবে, আর রোধ থার্মোমিটারের ক্ষেত্রে
দুই স্থির বিন্দুর সাপেক্ষে। এই যে আমরা বুঝতেই পারছি অঙ্ক থেকে কিভাবে বুঝলাম যেটা দুই স্থির বিন্দুর সাপেক্ষে। এই যে দেখো এখানে রয়েছে বরফ বিন্দু এবং স্টিম বিন্দু, আর এই বরফ বিন্দু স্টিম বিন্দুর সাপেক্ষে আমরা যে তাপমাত্রা নির্ণয় করি সেটা অবশ্যই দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। তাহলে আমাদের এখন সূত্র একটু আগে আমরা দেখে এসেছি, সেই অনুযায়ী আমরা একটু করার চেষ্টা করব। দেখো যারা পারছো তারা করে ফেলো, আর যারা বুঝতে পেরেছো তারা করে ফেলো, আর যারা বুঝতে পারোনি তারা আমাকে ফলো করো। আচ্ছা, তাহলে বরফ বিন্দু মানে 0°C তাপমাত্রায় রোদ দেওয়া আছে, স্টিম বিন্দু মানে 100°C তাপমাত্রায় রোদ দেওয়া আছে, এবং অজানা তাপমাত্রার একটি তরলে রোদ দেওয়া আছে 6.1 ওহম। তাহলে তরলের তাপমাত্রাটি কত হবে, এটা আমাদের একটা অজানা তাপমাত্রা। আচ্ছা, তাহলে আমরা একটু প্রবলেমের সলিউশনটা করে ফেলি। প্রবলেমের সলিউশন হচ্ছে, দেখো তাহলে অঙ্কগুলো কিভাবে করতে সেটা আমরা জানি, কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে তুলে ফেলি। আমি একটু সংক্ষিপ্তভাবেই তুলছি, তোমরা একটু তোমরা তো জানোই যখন পরীক্ষা খাতায় লিখতে হয় তখন একটু ডিটেলস কথাগুলো লিখতে হয়, আমি সংক্ষেপে লিখছি। আর নট ইকুয়াল টু কত দেওয়া আছে, 0°C বা বরফ বিন্দুতে তাপমাত্রা কত দেওয়া আছে, বরফ বিন্দু তাপমাত্রা দেওয়া আছে 4.5 ওহম। আচ্ছা, স্টিম বিন্দুতে তাপমাত্রা দেওয়া আছে কত, আর 100 ইকুয়াল টু 9.5 ওহম। অজানা তাপমাত্রায় রোধ কত দেওয়া আছে, আর থিটা ইকুয়াল টু 6.1 ওহম। তাহলে অজানা তাপমাত্রা থিটা ইকুয়াল টু ওয়াট। আচ্ছা, এটা আমরা সেলসিয়াস স্কেলেই করব। হ্যাঁ, মনে কোশ্চেন রাখতে পারি যে স্যার আমি তাহলে কোন স্কেলে করব এটা। আমি যেহেতু বরফ বিন্দু স্টিম বিন্দু এটা বাংলায় বলা আছে, যেহেতু কোনো ডিগ্রি দেওয়া নাই, তাই তুমি আসলে চাইলে যে কোনো স্কেলে করতে পারো। তুমি সেলসিয়াস স্কেলে করতে পারো, তুমি কেলভিন স্কেলে করতে পারো, তুমি ফারেনহাইট স্কেলে করতে পারো, তুমি রোমান স্কেলে করতে পারো। যেই স্কেলেই তুমি অজানা তাপমাত্রা নির্ণয় করবে সেটাই সঠিক হিসেবে বিবেচিত হবে। তো আমরা সহজটা দিয়ে যাই। সহজ হিসেবে আমরা বেছে নেই হচ্ছে সেলসিয়াস স্কেলেরটা। তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে ফর্মুলাটা আমরা লিখে ফেলি। জানি আর থিটা ইকুয়াল টু আর নট মাইনাস আর 100 আর থিটা মাইনাস আর নট আর আর 100 মাইনাস আর নট ইন্টু 100। যেহেতু সেলসিয়াস স্কেলে নিচ্ছি সেহেতু 100, পুরো আনসারটা হবে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। মানগুলো হবে হচ্ছে 6.1 মাইনাস 4.5 ডিভাইডেড বাই 9.5 মাইনাস হচ্ছে আর নটের মান হচ্ছে 4.5 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এটা তোমরা হিসাব করে ফেলো। এটা বাকিটা আশা করছি তোমরা হিসাব করতে পারবে। এখানে ক্যালকুলেট করার পরে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এইভাবে সাধারণত আমরা তাপমাত্রাগুলো নির্ণয় করে থাকি। আচ্ছা, তো তোমার যে স্কেলে মানগুলো দেওয়া থাকবে সেই স্কেলের ফর্মুলা অ্যাপ্লাই করবে, সেই স্কেলের ফর্মুলা অ্যাপ্লাই করে সেভাবেই তুমি মানগুলো করে ফেলবে। ঠিক আছে, আমার হাতের কাছে ক্যালকুলেটর নেই আপাতত, তাই আমি আনসারটা করে দিতে পারলাম না। তোমরা বাসায় চেষ্টা করলে আশা করি হয়ে যাবে। ক্যালকুলেটরে জাস্ট এইভাবে বসালেই তুমি আনসারটা পেয়ে যাবে। আচ্ছা, তো এবার আমরা তাহলে দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়টা শিখে ফেললাম। আচ্ছা, এখনো বলতে পারো যে স্যার আপনি তো সেলসিয়াসটা দেখালেন, ফারেনহাইটটা দেখালেন না, বা হচ্ছে কেলভিনেরটা দেখালেন না। আমি তাহলে তোমাদের কেলভিনের ফর্মুলাটা একটু দেখিয়ে দিই। কেলভিন স্কেলের ক্ষেত্রে কেলভিন
স্কেলের ক্ষেত্রে কি হবে? স্কেলের ক্ষেত্রে কেলভিন স্কেলের ক্ষেত্রে অজানা তাপমাত্রা থিটা, সাপোজ এটা থিটাই, আর সাপোজ আমরা দিয়ে লিখি x দিয়ে লিখি x থিটা মাইনাস x। কেলভিন স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু কত? 273, তাহলে 273। স্টিম বিন্দু কত? 373, তাহলে 373 মাইনাস x, এটা লিখে ফেলো 273। মৌলিক ব্যবধান কত ছিল? 100। আচ্ছা, এর সাথে মাইনাস করতে হবে কত? মাইনাস করতে হবে হচ্ছে বরফ বিন্দু 273। এত কেলভিনে তুমি আনসারটা পেয়ে যাবে। এত কেলভিন, ঠিক আছে? সরি, এটা মাইনাস না, এটা প্লাস করতে হবে। প্লাস প্লাস করলে এত কেলভিনে তুমি আনসারটা পেয়ে যাবে। এখন তোমার যেই স্কেলের ক্ষেত্রে দরকার, যেই স্কেলের ক্ষেত্রে তোমার এটা নির্ণয় করা দরকার, তুমি সেই স্কেলের ক্ষেত্রে এটা নির্ণয় করে ফেলতে পারবে। আচ্ছা, বলতে পারো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কি হবে? ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেল থিটা ইকুয়াল টু ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে x থিটা মাইনাস x। x বলতে এখানে আমরা যে কোনো একটা থার্মোমিটারের উষ্ণতামিতিক ধর্ম হিসেবে নিয়েছি। তুমি পরবর্তীতে যে থার্মোমিটারের জন্য ব্যবহার করবে সেই থার্মোমিটারের অনুযায়ী উষ্ণতামিতিক ধর্মটি বসাবে। আচ্ছা, x, তাহলে এখানে যেহেতু ফারেনহাইট স্কেল আমরা নিচ্ছি, তাই ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু কত? 32। আচ্ছা, স্টিম বিন্দু কত? স্টিম বিন্দু হচ্ছে 212 মাইনাস এই যে 32 ইনটু এই ক্ষেত্রে মৌলিক ব্যবধান কত? 180 প্লাস হবে কত? 32। ওই যে 32 থেকে শুরু। আচ্ছা, বলতে পারো সেলসিয়াস স্কেলে তো কোনো কিছু যোগ বা বিয়োগ করলেন না, তো সেলসিয়াস স্কেলে শুরুই হয় 0 থেকে, তাই আমরা ওখানে আর কোনো কিছু যোগ বা বিয়োগ করিনি। কিন্তু এখানে কেলভিন স্কেল শুরু হয় কত থেকে? 273 থেকে, তাই এখানে 273 যোগ করা হয়েছে। আচ্ছা, ফারেনহাইট স্কেল শুরু হয় কত থেকে? 32 ডিগ্রি ফারেনহাইট থেকে, অর্থাৎ 32 ডিগ্রি ফারেনহাইটটা হচ্ছে ওর বরফ বিন্দু। তো বরফ বিন্দুটাই এখানে যোগ করে দেওয়া হয়েছে। তো এটা আমরা পাবো হচ্ছে ফারেনহাইট স্কেলে। তো তোমরা বাসায় চেষ্টা করতে পারো ওই সেম অঙ্কটাই তোমরা বাসায় কেলভিন স্কেলের ক্ষেত্রে তাপমাত্রা কত কেলভিন আসে সেটা একটু বাসায় ট্রাই করবে, আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে ওই সেম অঙ্কটার ক্ষেত্রে তাপমাত্রা কত আসে সেটা তোমরা একটু বাসায় ট্রাই করবে। উত্তর না হলে আমাকে কমেন্টসে বলো, আমি পরবর্তীতে তোমাদেরকে এটা সলভ করে দিতে পারবো। আচ্ছা, এখন আমাদের দুই স্থির বিন্দুর সাপেক্ষে আমরা তাপমাত্রাটা নির্ণয় করে ফেললাম। এখন হচ্ছে এক স্থির বিন্দুর সাপেক্ষে আমরা তাপমাত্রা নির্ণয় করব। নতুন টপিকস, এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। তাহলে আমরা নতুন টপিক শুরু করছি। এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। আচ্ছা, এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সাপেক্ষ বিন্দু হিসেবে একটাই বিন্দু নেব। এখন প্রশ্ন হলো সাপেক্ষ বিন্দু হিসেবে আমরা কোন বিন্দুটাকে নেব? আচ্ছা, তো এর উত্তর হলো সাপেক্ষ বিন্দু হিসেবে আমরা পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাকে নেব। তাহলে প্রশ্ন হলো পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কাকে বলে? তার আগে প্রশ্ন হলো ত্রৈধ বিন্দু কাকে বলে? আচ্ছা, যে তাপমাত্রায় আমরা জানি কি পদার্থের তিনটা অবস্থা থাকে, কঠিন, তরল এবং বায়বীয়। আচ্ছা, যে তাপমাত্রায় কোনো পদার্থ এই তিনটি অবস্থাতেই বিরাজমান থাকে তাকে বলা হয় ত্রৈধ বিন্দু। তাহলে পানির ত্রৈধ বিন্দু কত? পানির ত্রৈধ বিন্দু, আর তাহলে পানির ত্রৈধ বিন্দুর ডেফিনেশন কি হবে? তাহলে পানি যে তাপমাত্রায় কঠিন, তরল এবং বায়বীয় এই তিন অবস্থায় বিরাজমান থাকে তাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দু। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন হলো পানির ত্রৈধ বিন্দু কত? পানির ত্রৈধ বিন্দু হচ্ছে পানির ত্রৈধ বিন্দু হচ্ছে 273.16 কেলভিন। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা আসলে সব কেলভিনেই নির্ণয় করব। এটার ক্ষেত্রে আমরা আর কোনো স্কেলিং এ যাব না, সবই কেলভিনেই করব। কারণ যেহেতু ত্রৈধ বিন্দুটা কেলভিনে রয়েছে তাই আসলে তাপমাত্রাটা সবই
কেলভিনেই বের হবে। আরেকটা বিষয় মাথায় রাখবে, কেলভিনে কিন্তু আমাদের তাপমাত্রার এসআই একক। আচ্ছা, এখন তাহলে আমরা এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আচ্ছা, এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ফর্মুলাটা আমরা একটু দেখিয়ে দিই। আচ্ছা, তাপমাত্রার ফর্মুলাটা কি হবে তাহলে? এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে তাপমাত্রা আরেকটা বিষয় আছে, পানির ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে তোমরা এই ডেফিনেশনটা বইতে যখন দেখবে তখন পাবে ওখানে একটা চাপ রয়েছে। এই চাপের মানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাপের মান হচ্ছে 4.58 মিলিমিটার এইচজিপি। এখানে এইচজি মানে হচ্ছে মার্কারি আর পি মানে হচ্ছে প্রেসার, অর্থাৎ 4.58 মিলিমিটার পারদ চাপ। আচ্ছা, এখন এই পারদ চাপের এই মানটা এমসিকিউতে বহুবার বহু পরীক্ষায় এসেছে, এগুলো একটু ভালো করে দাগিয়ে পড়ে ফেলবা। আচ্ছা, এখন পানির ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের পানির ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা পাই সেটা হচ্ছে টি ইকুয়াল টু এক্স টি। এখানে টিটা অজানা তাপমাত্রা, আবারও সেই অজানা তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম ডিভাইডেড বাই পানির ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম টি আর পানির ত্রৈধ বিন্দুকে টি আর ট্রিপল পয়েন্ট টেম্পারেচার থেকে টি আর নিয়ে আমরা প্রকাশ করতে পারি। ইনটু হচ্ছে পানির ত্রৈধ বিন্দু 273.16। পুরো আনসারটা যেহেতু ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা কেলভিনে দেওয়া, তাই পুরো তাপমাত্রাটাই কেলভিনে বের হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো তোমরা খুব বেশি কঠিন না, এগুলো সাধারণত এমসিকিউতেই বেশি এসে থাকে। তোমরা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে পারো। এটাই হচ্ছে আমাদের এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের সূত্র। ফর্মুলাগুলো ওইভাবে সাজায় নিতে পারবা। যেমন তরল পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কি হবে, আমি তাহলে একটু লিখেই দিচ্ছি। তরল পারদ থার্মোমিটারের ক্ষেত্রে এটা কি হবে, আমি দুই একটা লিখে দিচ্ছি। তরল পারদ থার্মোমিটারের ক্ষেত্রে ক্ষেত্রে এটা হবে হচ্ছে টি ইকুয়াল টু, তরল পারদ থার্মোমিটারের ক্ষেত্রে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে দৈর্ঘ্য, সো দৈর্ঘ্য টি এল টি ডিভাইড বাই এল টি আর ইন্টু 273, এটা বের হবে কেলভিন স্কেলে। ওকে, আচ্ছা, তাহলে রো থার্মোমিটারের ক্ষেত্রে তুমি লিখতে পারো রো থার্মোমিটারের ক্ষেত্রে তুমি এটা লিখতে পারো টি ইকুয়াল টু, রোদ থার্মোমিটারের ক্ষেত্রে যেহেতু উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে আর রোদ, তাই আর টি বাই আর টি আর ইন্টু 273 এত কেলভিন। সো এইভাবে এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা বিভিন্ন থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমাদের এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় এবং দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়, এগুলো একটু ভালো করে দেখবে। আচ্ছা, এখন আমরা একটু পুরোনো টপিকসে যাই। আমরা তাপমাত্রার দুটি জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা 19-এ দেখেছি, তারপরে আমরা একটু দেখব সেটা হচ্ছে তাপমাত্রাগুলোর মধ্যে সম্পর্ক। বিভিন্ন যে তাপমাত্রার স্কেল রয়েছে, যেমন সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, রোমার স্কেল, সেগুলোর মধ্যে একটা সম্পর্ক দেখব। সেগুলোর মধ্যে সম্পর্ক কি? তাপমাত্রার স্কেলের গুলোর মধ্যে সম্পর্ক, তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে C-0 divided by 100 minus 0 equal to K minus 273 divided by 373 minus 273 equal to Fahrenheit এর ক্ষেত্রে F minus 32 divided by 212 minus 32। আচ্ছা, বা এটাকে দেখো আমরা বিয়োগ করে লিখতে পারি 100 equal to K minus 273 divided by হচ্ছে 100 equal to F minus 32 divided by 180। আমরা যদি এটাকে 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা এটাকে লিখতে পারি C by 5 equal to K minus 273
ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইড বাই 180। এই হচ্ছে আমাদের রোমারটা দিলাম না, ফারেনহাইট পর্যন্ত আমাদের আসলে অঙ্ক রয়েছে, অঙ্ক লাগে তাই এইটুকুই দিলাম। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের তাপমাত্রার বিভিন্ন স্কেলগুলোর মধ্যে সম্পর্ক, যেগুলা তোমরা 9-10 দেখে এসছো। তো এই ছিল আমাদের 2 নাম্বার ক্লাসের অংশ। তো সবাইকে অনেক ধন্যবাদ।